অর্থাৎ নির্বাচন ঠিকঠাক দিয়ে চলে যেতে পারাটাই এখন ইউনূস সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হবে। এখন এই সরকারের কেপিআই হয়ে দাঁড়াবে যে তারা ইলেকশন ঠিকমতো দিতে পারে কি পারে না এই প্রশ্নে, যেন তারা সরকারের রাস্তায় না হেঁটে সকল মনোযোগ নির্বাচনের দিকে দেয় এবং বলে যে আমরাই নিরপেক্ষ এবং ভালো নির্বাচন দিব। আরেকটা মজার ব্যাপার করছে, আওয়ামী লীগ আইসা এই বক্তব্যের সাথে তারা খুব একমত হয়েছে। আওয়ামী লীগও এখন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাথে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চায়। কি ইন্টারেস্টিং দেখেন যে আওয়ামী লীগ তো সারা জীবন এই কথা কয়ে আসলো, মানে 2014 সাল থেকে এই কথা কয়ে আসলো শেখ হাসিনা ছাড়া কারো অধীনে নির্বাচন করা সম্ভব না। এখনো এটাই চান ভাই, এক কথা তো এক মুখে 4-5 কথা কন কেন? জনাব মোহাম্মদ আরাফাত, আপনি একটা এই কথা আপনি বলেন নাই এর আগে শতবার যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হইতে হবে? এখন কে তত্ত্বাবধায়ক সরকার চান নির্বাচন করতে? শেখ হাসিনার অধীনে নির্বাচন চান? শেখ হাসিনার অধীনেই তো পৃথিবীর সবচেয়ে ভালো ভালো নির্বাচনগুলি হয়। 2014-তে হয়েছে, 2018-তে হয়েছে, 2023-এ হয়েছে। শেখ হাসিনার অধীনে নির্বাচন চান। যদিও ডক্টর ইউনূসের প্রতি আমি কি বলবো, আমার একটু আস্থা আছে যে অন্তর্বর্তী সরকারের 3 জন সদস্য যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা তারপরে তারা যদি অন্য কোনো রাজনৈতিক একটা কাঠামোর বা রাজনৈতিক একটা দল করে তারা যদি অংশও নেয়, তবু আমার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইলেকশনটা বা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে ইলেকশনটা ভালো হবে। কেন এই আস্থা আছে জানেন? দেখেন এইখানে যারা উপদেষ্টারা আসেন, যেমন ধরেন সৈয়দ রিজওয়ানা হাসান কিন্তু মুখপাত্র হিসেবে বলছেন, কি বলছেন যে সৈয়দ রিজওয়ানা হাসান বলছেন যে যদি কেউ সরকারে আসে যারা, তারা যদি রাজনৈতিক দলে যাইতে চায় তাহলে তারা পদত্যাগ করা যাবে। এবং সবচেয়ে বড় কথা হইল যে তারা কিন্তু নিজেরা ইলেকশনে দাঁড়াইতেছে না, মানে প্রধান উপদেষ্টার কথা আমি বলতেছি। আমরাও দীর্ঘদিন কইছি যে আপনি শেখ হাসিনা, আপনি যদি একটা ইলেকশনের সময় আপনি এই গভর্নমেন্টে থাকতে চান তাহলে আপনি দাঁড়ায়েন না ইলেকশনে, আপনি ইলেকশনের থেকে নিজের আলাদা করেন, আপনার দলের থেকে আলাদা করেন আপনি নিজেরে, সেটা তো করা হয় না। সুতরাং আমি মনে করি যে ডক্টর ইউনূসের প্রতি আমার এই আস্থা আছে, যদি এই ইলেকশন হয় আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের আর দরকার নাই, এই ঝামেলা এই গ্যাঞ্জামের কোনো মানে হয় না। এবং আমি মনে করি যে ডক্টর ইউনূসের অধীনে একটা ভালো নির্বাচন হবে। এবং আমি মনে করি না যে ওই 3 জন ছাত্র যদি গিয়া একটা রাজনৈতিক দলে দেয় তাহলে তার পুরা ক্যাবিনেট পার্সিয়াল হয়ে যাবে। এই সরকারে আমি রাজনৈতিক সরকার না বলে মনে করি, এবং আমি মনে করি যে এর কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই। এর ক্যাবিনেট মেম্বাররা সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক নির্বাচনে অংশ নিলে সেটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। আমি আবার বলি যে এইটা মির্জা ফখরুল আলমগীর ঠিক মতোই পয়েন্ট আউট করছেন, কিন্তু আমি সৈয়দ রিজওয়ানা হাসানের শুনছি যে উনি একদম ক্লিয়ার করছেন যে এটার মধ্যে থেকে আসলে তারা যদি রাজনৈতিক দল করে তারা আসলে সরকারে থাকবে না। কিন্তু এর প্রতিক্রিয়া জানাইতে গিয়া, এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাইতে গিয়া মাননীয় উপদেষ্টা মহোদয় জনাব নাহিদ ইসলাম, জনাব আসিফ মাহমুদ আরেকজন মাননীয় উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জনাব হাসনাত আবদুল্লাহ এবং জনাব সার্জিস আলম যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সেইটা নিয়ে আমাদের বেশি না 2-3টা কথা আছে। নাহিদ ইসলামের ফেসবুকে স্ট্যাটাসটা কোট করি, উনি বলতেছে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 1-11 বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা 1-11 সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। কোটেশন শেষ। খেয়াল করেন সব কথা কিন্তু কয়ে ফেলেছে, এর মধ্যে কি কি আছে সেই সব কথা কিন্তু কইছে যে কোনটা কোনটা আছে, গুম খুন আছে, নতজানু পররাষ্ট্র নীতি আছে, 1-11 সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা আছে। অর্থাৎ যা মানে 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 প্রথম কথা 1-11 সবচেয়ে ওয়ার্স্ট সাফারার ছিল হচ্ছে বিএনপি। এখন বিএনপির যদি বলে যে 1-11 মতো আর একটা সরকার সে আনতে চাইতেছে, তাহলে সেইটার থেকে হাস্যকর আর কোনো কথা হইতে পারে না। এখন কইতে পারে যে 1-11 সময় আওয়ামী লীগের যে অবস্থান ছিল এরকম একটা 1-11 করে বিএনপি সেরকম একটা অবস্থান চায়, তাহলে একটা আলাদা কথা। কিন্তু আমার কাছে মনে হয় যে এই তুলনাটা আমার কাছে মনে হয় না যে খুব একটা ভালো তুলনা হয়েছে। এবং জনাব নাহিদ ইসলাম কথা নাই বার্তা নাই যেভাবে একটা 1-11 তুলনাটা আনলেন, এটা আমার মতামত যে 1-11 দুইয়া যদি কোনো সময় কোনো 1-11 বাংলাদেশে আসে, এইটার উস্কানিটা বা এইটা কোত্থেকে এইটা শুরু হয়েছে, এই শুরুর দিকের যে কতগুলি চ্যাপ্টার থাকে না, কতগুলি ফ্যাক্টর থাকে না, এটার মধ্যে এই নাহিদ ইসলাম সাহেবের এইটা বিবেচিত হইব।
ভাই আপনারা ইলেকশন দিতে কইলে আপনারা ইলেকশন দেন না, দিবেন যে এইটার ব্যাপারে আপনারা আরেকটা কথা কন, আগে সংস্কার, আগে বিচার, এর জন্য আমরা এটা করি নাই, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছিল, সেগুলো আপনারা বলবেন। তো বিএনপি এটার মধ্যে থেকে ভয় পাবে না? বিএনপি এটার মধ্যে থেকে এটার মধ্যে কথা কবে না? আমাদের 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 মনে আছে যে 2015 সালে বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন মারুফ কামাল খান, যে সময় তার দ্বিতীয় পুত্র জনাব আরাফাত রহমান কোকো মারা যান। সেই সময় কয়েক বছর আগে, মানে এই কোকোর মৃত্যুবার্ষিকীতে দেয়া জনাব মারুফ কামাল খানের একটা স্ট্যাটাস কোট করি। সেই সময় থেকে ম্যাডাম জিয়া সহ আমাদের সকলকে ওই অফিসে 3 মাস ধরে অন্তরীণ করে রাখা হয়। এক পর্যায়ে বিদ্যুৎ, গ্যাস, ফোন ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তখন আওয়ামী লীগ এবং তাদের সমর্থক হরেক রকম সংগঠনের লোকজন প্রায় রোজ এই অফিস ঘেরাওয়ের নামে হামলা চালাবার মহড়া করত, নানান রকম হুমকি দিত ও ভয়ভীতি দেখাতো। আর ম্যাডাম জিয়া সহ ভেতরে আটক আমাদের অনেকের বিরুদ্ধেই নিয়মিত বিভিন্ন স্থানে রাস্তায় সহিংসতা চালাবার সম্পূর্ণ মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হচ্ছিল। কোটেশন শেষ। নয়াপল্টনে বিএনপির অফিসে কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা ছিল। সেখানে মির্জা আব্বাস বলেছেন, 1/11 ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি। বিএনপির প্রতিটি নেতাকর্মী থেকে শুরু করে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পর্যন্ত 1/11 নির্মম রোষানলে পড়েছিলেন। কোটেশন শেষ। যাই হোক, মানে যদি মানে জনাব নাহিদ ইসলামের এইটা মনে না হয় যে বিএনপির যে রোল 2007 সালে ছিল, সেই রোলটাতেই বিএনপি না থেকে আওয়ামী লীগের রোলে চলে যাবে, তাইলে এটার মধ্যে থেকে কোনো কিছু একটা সেন্স মেক করলেও মেক করতে পারে। কিন্তু দেখেন, আমার কাছে কিন্তু মনে হয় যে কার কথায় বা কার পরামর্শে, কার দেখিয়ে দেওয়া পথে এরা যেন এইটা চিন্তা করতেছে যে বিএনপি আওয়ামী লীগের সাথে মিলা যাবে, সেই জন্য বিএনপিকে আসলে একটু চাপে রাখা দরকার, বিএনপিকে একটু কথা শোনানো দরকার। এইটা আমার মাথায় ঢোকে না। আপনি যদি খেয়াল করেন যে মানে এত কিছুর পর বিএনপি আওয়ামী লীগের সাথে আতাত করতে চাচ্ছে, এরকম একটা ইঙ্গিত যে আমাদের উপদেষ্টা মহোদয়রা, অর্থাৎ মানে জনাব নাহিদ, জনাব আসিফ এবং আমাদের ছাত্র নেতা জনাব হাসনাত সার্জিসরা যে এটা দিতেছেন, এটা আমার কাছে একটা অসম্ভব বিষয় লাগে। দেখেন, তারেক রহমান দেশ ছাড়া হয়েছেন আওয়ামী লীগের কারণে, খালেদা জিয়াকে তো জেল তো খাটানো হয়েছেই, এবং সেই জেল খাটানোটার পরেও আমি যেটা দেখি, যেই দেখেন এই 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 1 বছরের মধ্যে, এই 1-1.5 বছরের মধ্যেও এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে খালেদা জিয়া সম্পর্কে যেসব কথা বলছে, সেগুলো আপনাদের মনে পড়ে? সেসব কথা আসলে জনসমক্ষে উচ্চারণ করা যায়? একটা মানে এইসব কথাগুলি কেউ কোনোদিন বলতে পারে? মানে এইটা কি বিএনপি এখন কি স্বার্থে, মানে মানে কোন জায়গা থেকে এখন আওয়ামী লীগের সাথে মিলে যাবে, এইটা 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 মনে হইতে পারে? মানে কোন কোন বাস্তবতায় কোন দিন বিএনপি এসে আওয়ামী লীগের সাথে আতাত করবে, এইটা কার মাথায় ঢুকছে, কার মাথায় এটা বলা হচ্ছে, আমার এটা মাথায় ঢুকে না। এরা আমার টেক হইল, বিএনপির একটা অংশ অবশ্যই চাইবে যে আওয়ামী লীগ ইলেকশনে থাকুক, কারণ তাতে সারা দুনিয়ায় তাদের একটা লেজিটিমেসি থাকে যে তারা একটা কম্প্রিহেন্সিভ ইলেকশন করছে। বিএনপি কিন্তু নির্বাচন চাওয়ার পাশাপাশি তাদের লোকদেরকে, আমার ধারণা, আমার সাথে তো আর বিএনপির কথা হয় না, কিন্তু তাদের লোকদেরকে স্পেসিফিক ইনস্ট্রাকশন দিছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য। মামলা দিয়ে তারা মোটামুটি এখন ঠিকানা ছাড়া আসে, তারা কিন্তু নিজেদের গ্রামে দেশে থাকতে পারতেছে না। আওয়ামী লীগ যদি এখন স্থানীয়ভাবে ইলেকশনও করে, সেই ইলেকশনের ক্ষেত্রে কয়জন আওয়ামী লীগের লোকজন অংশ নিতে পারবে বা আদৌ আওয়ামী লীগ অংশ নিবে কিনা, মানে আওয়ামী লীগের ব্যাপারটা দেখেন। 2014-এর পর থেকে শেখ হাসিনার অধীনে ছাড়া অন্য কোনো ইলেকশন তারা করবে কিনা, করতে পারবে কিনা, সেটা তো পরের ব্যাপার। তারপরেও তাদের লোকেরা আসলে এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেটা আরও পরের ব্যাপার। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে তাদের আসলে কতটা জনপ্রিয়তা রয়েছে এখন, কতটা ইয়া রয়েছে। তো বিএনপি তো ভালো, বিএনপি তো এখন আওয়ামী লীগের সহ ইলেকশন করতে চাইবে, একটা কম্প্রিহেন্সিভ ইলেকশন করার জন্য, সারা দুনিয়ারে দেখানোর জন্য যে আমরা 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 সবাইরে নিয়ে একসাথে ইলেকশন করছি। আওয়ামী লীগের জনপ্রিয়তা যে এখন তলানির মধ্যে এবং তলানির নিচে, এবং মানে আমি কি বলবো, মানে এই 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 জনপ্রিয়তা নিয়ে তারা এখন ইলেকশনে মাঠে আসবে, আইসা খুব ভালো করবে, এইটা কে বিশ্বাস করবো, এটা আমি জানি না। 15 বছরের দুঃশাসন, নানা রকমের প্রাতিষ্ঠানিক ধ্বংস ইত্যাদি কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তার মধ্যে প্রতিদিন নতুন নতুন নৃশংসতার
খবর আমরা পাচ্ছি। যেমন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের তথ্য অনুযায়ী বহু মহিলাকেও গুম করা হয়েছে। কমিশনে কিছু কেস স্টাডির কথা বলি। এক নারী কমিশনকে জানিয়েছেন তাকে গর্ভবতী অবস্থায় 1 মাস আটকে রাখা হয়েছিল। তার 3 বছর ও 18 মাস বয়সী 2 শিশু একই সঙ্গে আটকে ছিল। গর্ভবতী হওয়া সত্ত্বেও একজন পুরুষ অফিসার ওই নারীকে মারধর করতেন। একটা 6 বছর বয়সী বাচ্চাকে আটকে রাখা হয়েছিল। তার সাক্ষাৎকার আছে প্রতিবেদনে। তাকে তার মায়ের সঙ্গে সিটিটিসিতে আটকে রাখা হয়েছিল। অন্য একটি ঘটনায় একজন মা এবং তার বাচ্চা মেয়েকে তৎকালীন র্যাব 2 ব্যাটালিয়ন সদর দপ্তরের রাতে আটকে রাখা হয়েছিল। পরের দিন মেয়েটিকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়। মায়ের কোনো খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে পরিবারের মতে একজন ইমাম শিশুটিকে খুঁজে পেয়ে তাদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। তাদেরকে র্যাব কেন্দ্রের যে ঘরে রাখা হয়েছিল কমিশন তা শনাক্ত করেছে। অনেক মেয়েদেরই নির্যাতন করা হয়েছে পরিবারের পুরুষ সদস্যের কাছে পৌঁছানোর জন্য। এরকম একটা দল যারা পালায় যাওয়ার 5 মাস পরেও অমানবিকতার নতুন নতুন রেকর্ড ব্রেকের খবর আমরা পাচ্ছি। তারা ইলেকশনে দাঁড়ালেই জনগণ তাদের কোলে তুলে নিবে। গোল্ডফিশ হইতে পারি আমরা, তাই বলে এত। লুনা রুশদি অবশ্যই এই জায়গায় আমার সাথে একটু দ্বিমত পোষণ করেন। তার মতো আগামী অন্তত 3টা নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশ নিতে না পারে তার জন্য আইনি ব্যবস্থা নিশ্চিত করা দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের একটা গণহত্যাকারী দলের এইটুকু শাস্তি অন্তত প্রাপ্য। কিন্তু আইনি ব্যবস্থা বলতে আসলে রুশদি যেটি বুঝেছেন, আমি আমার টেকটা একটু বলি যে এটা আসলে এক্সিকিউটিভ অর্ডারেই আসলে এটা সম্ভব। বিচার করে এটা একটা লম্বা প্রসেস। সরকার যদি চায় এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা আসলে নিষিদ্ধ করতে পারে তারা যদি চায়। আর তারা এটা প্রাপ্য কিনা এই বক্তব্য লুনা রুশদির, এই বক্তব্য আমার না। আমি মনে করি যে দলের তারা ইলেকশন করলে করতেই পারে, ইলেকশন তারা করুক, এতে আমার আপত্তি নেই। কিন্তু যদি সরকার যারা এই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বে আছে তারা যদি মনে করে যে আওয়ামী লীগ আসলে কি বলে নিষিদ্ধ হইতে হবে, তাদের 3 টার্মের জন্য 2 টার্মের জন্য 5 টার্মের জন্য, সেটা তারা এক্সিকিউটিভ অর্ডারে করতে পারে। এইবার সংস্কার প্রসঙ্গে আসি। দুনিয়ার বিভিন্ন দেশের চরিত্র বোঝা যায় বিভিন্ন রকম ক্ষেত্রে। বাংলাদেশের সবচেয়ে ভালো জানা যায় হচ্ছে পাটিগণিতে। সেই যে বান্দরের তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার অঙ্ক মনে আছে আপনাদের? এই রকম বাঁদর বা বান্দর যে 2 গজ উঠে, মানে আমাদের অঙ্ক বইয়ে বানর ছিল, বানর, এই রকম বানর যে 2 গজ উঠে 3 গজ নামে, তারে বাংলাদেশ ছাড়া আপনি আর কই পাবেন? ডক্টর ইউনূসের সরকারেই দেখেন 5 মাস ধরে তৈলাক্ত বাঁশ বেয়ে উঠতেছে আর নামতেছে। দেশের হাড়ির হাল, টাকা পয়সা ঠনঠন করতেছে। ওদিকে ওনারা আছেন কসমেটিক সার্জারি নিয়ে। পুলিশ বাহিনীর অপরাধের বিচারের দিকে হুঁশ নাই। র্যাব কেন এখনো আছে? বিলুপ্ত করা হচ্ছে না কেন? র্যাবের কালো পোশাক দেখলে তাদের আত্মা কাঁপতো, তাই তাদের এখন টিয়া পাখি বানানো হয়েছে। পুলিশ, র্যাব, আনসার এরা এই জমানায় শেখ সাদি পোশাকেই পরিচয়। সুমন রহমানের একটা স্ট্যাটাস শেয়ার না করে পারতেছি না। খারাপ না। পুলিশ দেখলে মনে হবে আনসার, র্যাব দেখলে মনে হবে পুলিশ, আর আনসার দেখলে মনে হবে ক্যাডেট। বাই দ্য ওয়ে, হুমায়ুন আহমেদের হলুদ হিমু কালো র্যাব বইটার নাম চেঞ্জ করার চাপ তৈরি হলো। নতুন সংস্করণে কালোর বদলে নীল বা আকাশি র্যাব রাখা হবে হয়তো, কিন্তু আকাশি বা নীল র্যাব পর্যাপ্ত পরিমাণে ভীতি এবং অনুপ্রাস ছড়াইতে ব্যর্থ হবে। এইটা একটা ক্ষতি হয়ে গেল। র্যাবের পোশাক আরেকটু ডিপ কইরা নাম দেয়া যায় টিয়া র্যাব, বা আরেকটু ঘোলা কইরা নীলা র্যাব, কিংবা আরেকটু হালকা কইরা অলিভ কালারের অলিভিয়া। এতে করে পুলিশ শুধু জনগণের বন্ধু না, একেবারে প্রেমিকা হয়ে যাইবে। কিন্তু জোক স্যাপার, আমি আসলে জোক স্যাপারের জায়গায় আসতে গেলে একটা কথা কইতে চাই যে ভাই, বাংলাদেশে কারো অত্যাচার করতে ক্ষমতা লাগে, সেই ক্ষমতাটা আসলে তারে পোশাক দেয় না। ক্ষমতাটা দেয় তাকে বিচারহীনতা। ক্ষমতাটা তারে দেয় হচ্ছে সে কতটা হেডম, অন্যায় অন্যায্যভাবে দেখাইতে পারতেছে তার উপরে। কোনোদিন কোনো বই খাতা ঘাইটা এটা করে না। দেখবেন আপনি, আমরা খুব জনপ্রিয়ভাবে আমাদের হারুন সাহেবের কথা কই না, যে পুলিশ এসপি না, মানে কি ডিবির প্রধান হারুন সাহেবের কথা। তা হারুন সাহেব তো পোশাকে পড়তো না, কিন্তু তার এটা কি কম ছিল? আবার এই হারুনও আমি বলি একটা মাঝারি পুলিশ কর্মচারী কিন্তু ছিল হারুন। অনেকে এই কথাটা বললে এখন একটা খুব আরাম পায় যে হারুন ধরে নিয়ে গিয়েছিল 6 জন সমন্বয়ক। অবশ্যই হারুন ধরে নিয়ে গিয়েছিল, মানে হারুনের ধরে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে নাকি? হারুনও অবশ্যই পুলিশ কমিশনার বলছে, নাহলে তার বস আইজি বলছে, নাহলে তার বস স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, এবং অবশ্যই শেখ হাসিনা বলছে যেন তাকে ধরে নিয়ে গেছে। এটা হারুন ধরে নিয়ে গেছে, এবং হারুনকে 1 তারিখ আবার দেখা গেল এখান থেকে সরাইও দেওয়া হয়েছে। এইসব গল্প আমি বলি, বাংলাদেশে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার নির্দেশ ছাড়া গাছের পাতাও নড়তো না। জোকস অ্যাপার্ট, এই 3 বাহিনীর পোশাক পরিবর্তন, মানে পুলিশের পোশাক পরিবর্তনের কথা বলতেছে, যে বিপুল পরিমাণে টাকা খরচ হবে। একদিকে কর আরোপ করতেছে, আরেকদিকে হুদাই খরচ করতেছে। কাপড় বদলালি সব সাফসুতরা হয়ে যাবে। আর আছে চৌবাচ্চার অঙ্ক, ওই যে 41টা ফুটা দিয়ে পানি বেরোয়, অথচ পানি আসে মাত্র 2টা নল দিয়ে। যেদিকে তাকান পানি বেরই হইতেছে। ব্যাংকিং, শিক্ষা, লিগ্যাল সিস্টেম, চিকিৎসা, পুলিশ ফোর্স, রাজনৈতিক দল, কোনটা রেখে কোনটা ধরবেন? এখন দুনিয়ার কোনো সরকারের সাধ্য নাই এতগুলা ফুটা একসাথে বন্ধ করার। এই সরকারের হাতে সময় যেহেতু কম, তারা চেষ্টা করতে পারে অন্তত 2-4টা বড় ফুটা বন্ধ করার, তাতে বাকি 37-38টা আপসেই বন্ধ হয়ে যাবে।
এক নাম্বার হলো দুর্নীতি, যেমন ব্যাংকিং খাতে সিস্টেমেটিক দুর্নীতি, সার্ভিস সেক্টরের দুর্নীতি, কোনো একটা কাজ করতে গেলে পাসপোর্ট বানানো, গ্যাসের লাইন, টিভির লাইন, বিদ্যুৎ লাইন, এসব কাজের জায়গাগুলিতে অ্যাডমিনিস্ট্রেশন এরকম টাইট বানাতে হবে যাতে ঘুষ নেওয়ার কোনো সুযোগ না থাকে। মানে ওই দিন আবার দেখলাম একটা অনুষ্ঠানে একজন বলতেছেন যে আমাদের যে পরিবহন সেক্টরে যে পরিবহন সেক্টরে যে একটা কিরকম একটা অবস্থা চলতেছে, একটা নগরের মধ্যে যে একটা পরিবহন ব্যবস্থা নাই, সেইটা যদি ঠিক করতে পারতো এই সরকার ঠিক করার যদি কোনো উদ্যোগ নিত তাহলে একটা কাজ হতো। কারণ দলীয় সরকার আইসা এগুলি ঠিক করা অনেক 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 কঠিন কাজ, কারণ তারা একসাথে চাঁদাও লাগবে, চাঁদা লাগবে, ভোট লাগবে, জনতুষ্টি লাগবে, আবার সব কিছু লাগবে। এই সরকারে যেহেতু কোনো কিছু লাগবে না, তারা এগুলি ঠিক করতে পারতো। একই সাথে যে নল দিয়া পানি ঢুকবে সেটা আরও প্রশস্ত করা লাগবে, রপ্তানি ঠিক করতে হবে, ক্যাপিটাল মেশিনারি নিয়ে এসে চাকরির ক্ষেত্র বাড়াতে হবে। আমাদের জীবনী শক্তি যে পরিমাণের, তাতে আমাদের কোনো কাজ দিয়ে ব্যস্ত না রাখলে আরও বেশি মব জাস্টিসের জায়গা তৈরি হবে। কারণ এই এনার্জি তো কোথাও না কোথাও খরচ করা লাগবে, তাই না? আমাদের ব্যস্ত না রাখা গেলে আমরা একজন আরেকজনের বিভিন্ন আদর্শের পকেটে ভরার জন্য মুখায়া থাকবো, বিভিন্ন রকম বয়ান বানায় ট্যাগিং করব। সোশ্যাল মিডিয়ার বহু লোকে তো এক্সপার্ট এগুলিতে। কেউ বললো তুই মুসলমান, না তুই সুন্নি মুসলমান, তুই সাতপন্থী মুসলমান, তুই বাঙালি, তুই চেতনাধারী বাঙালি, তুই হলি জয় বাংলার বাঙালি, তুই ডানাতে খাস, তুই নুডলস খাস, তুই মাথায় ঝুটি করস, এই করতে করতে মানুষকে ব্র্যাকেটবন্দি করা আর বিভেদ সৃষ্টি করা সহজ। এটা কেমনে থামানো যাবে? কথায় বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই মাথাগুলারে, হাত পা মুখগুলারে কাজে ব্যস্ত করতে হবে। বাংলাদেশে হইতে হবে উদ্যোক্তা ফ্রেন্ডলি। আমরা কিন্তু দেখছি যে আমাদের গ্রাজুয়েট লোকেরাও সিঙ্গারা বানাইতে বা ঝালমুড়ি বানাইতে আর শরম পায় না। মানে আগে পাইতো কিন্তু সরব, এখন কিন্তু সিঙ্গারা বানায় বেচতে, চা বানায় বেচতে, গ্রাজুয়েট হয়েছি, মাস্টার্স পাস করছি, এগুলি আর কেয়ার করে না। কিন্তু সেই 80-র দশকে রাজ্জাক সাহেব কিন্তু শরম পাইতো। নায়ক হইয়া 80-র দশক বা 70-র দশকে রাজ্জাক সাহেব অনেক শরম পাইতেন। আমাদের নায়ক রাজ্জাক সাহেব নায়ক হইয়া তার জুতা পালিশ করতে হইলে লজ্জায় মরমে মইরা গিয়া তিনি সাবানা, কবরী বা ববিতার কাছে মুখ দেখাইতে পারতেন না। আমাদের পোলাপেন কিন্তু অনেক স্মার্ট, তারা মাস্টার্স পাস করলেও উবার চালাইতে বা পাঠাও মোটরসাইকেল চালাইতে দ্বিধা করতেছে না। তারা এর জন্য রেডি। সরকারের এইখানে কি করতে হবে, এই জায়গাটা একটু প্রশস্ত করার ব্যবস্থা করে দিতে হবে। বিদেশে সম্ভাব্য স্কিল্ড মাইগ্রেশনে চাকরির ক্ষেত্র তৈরি করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ইউনূস স্যার, আপনার লোকে পৃথিবীর যত লোকের যোগাযোগ, আপনি এই জায়গাটার মধ্যে থেকে একটু বাড়ান, আমাকে লোকজন যাতে বাইরে গিয়ে একটু কাজ করতে পারে, এবং একটু নিজের খাতাপত্র একটু খুললা দেখেন যে 5 মাসে আপনি এটার মধ্যে কতটা কি করতে পারছেন। প্লিজ একটু দেখেন। হ্যাঁ, অর্থনৈতিক চাকা সচল করার জন্য যদি ক্যাপিটাল মিশনারি আমদানি করে বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে নিয়ে যাওয়া যায়, সেটা বড় সংস্কার হবে। সেই সম্ভাবনা কিন্তু আমাদের আছে। ধরেন বাংলাদেশে যদি কয়েক লাখ মোটরসাইকেল অ্যাসেম্বল করার মেশিনারি থাকে, তাহলে আর ইন্ডিয়ান মোটরসাইকেল অ্যাসেম্বল করার আমাদের দরকার নাই। মানে 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 এই 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 মোটরসাইকেলগুলা অ্যাসেম্বল করা, এগুলি তো আসলে আমরা পারি না তা কিন্তু না। কয়েকটা কোম্পানি কিন্তু বাংলাদেশে এগুলি করতেছে, ফ্রিজ করতেছে, টিভি করতেছে, এগুলি করতেছে। কিন্তু তাহলে এইগুলো আর অন্য জায়গার থেকে অ্যাটলিস্ট আমরা এখন জোড়া লাগানোটা তো আমরা করতে পারি। বর্তমানে কিন্তু আমাদের 2টা লাইফ লাইন, আমাদের যত ফুটাঙ্কি, তার একটা হলো মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ার বৈরে আবয়ের রাস্তাধারো থেকে শুরু করে বুকের ছাল চামড়া তুইলা ঘষা খায়া এক ঘরে বিভিন্ন শিফটে 4-5 জন করে থাইকা নিজে না খায়া দেশে টাকা পাঠানো প্রবাসী শ্রমিকেরা, আর আমাদের গার্মেন্টসের মেয়েরা যারা দিন রাত 24 ঘন্টা কোলের শিশু, কাকের বাচ্চা, বুড়া শ্বশুর শাশুড়ি, মা বাপ ফালায় তুইয়া 12 ঘন্টা ওইখানে কাজ কইরা চোখ খায়া মানে আক্ষরি করতে। আপনারা যারা ওইখানে কাজ করার পরিবেশটা দেখছেন, আপনারা জানেন যে এইভাবে ইন্টেন্স কাজ করলে চোখের জ্যোতি, নাকের মাথা, হাত মুখ, মানে সব কিছু নষ্ট করে যে কাপড়টা শিলায়, সেই কাপড় রপ্তানির টাকা দিয়ে আমরা প্রাডো চড়ি, ওডি চড়ি। আমাকে রাজনৈতিক নেতারা এরকম 1000 খালেদ মহিউদ্দিনের দেখা পায়, যারা ডাকলেই গাড়ি টাড়ি এগুলির মধ্যে দেয়। বাংলাদেশের মানুষ যে কখনো আফগানিস্তান পাকিস্তান কখনো হবে না, তার কারণ আমাদের মেয়েরা কষ্ট অনেক বেশি করতে পারে। আমরা যাতে এই লাইফ লাইনটাও নষ্ট না করি। আমরা দর্জি হয়ে যে টাকাটা রোজগার করি, সে টাকাটা সামান্য। এই টাকার কারণে অর্থনৈতিক সৌধ ভেঙে পড়তে বাধ্য। কারণ এরকম ব্যবস্থায় ডলার আসতেছে, কিছু বড় লোক হচ্ছে মালিকেরা, শ্রমিকের অনেক বেশি লাভ হচ্ছে না, তারা একই রকম থেকে যাচ্ছে, কারণ টাকা সীমিত এবং অনুপস্থিত। কিন্তু কথা হইল এই দর্জিগিরি কিন্তু আমাদের জন্য লাইফ লাইন। এটা কিন্তু আমাদের শ্রমিকদের এখন পর্যন্ত রুটি রুজি। এইটার মধ্যে অনেক রকম ডিসপ্যারিটি আছে, আমরা ডিসপ্যারিটিগুলি ঠিক করার চেষ্টা করব। কিন্তু এই যে বিভিন্ন কারখানা বন্ধ হওয়া, শ্রমিকদের কাজের পরিবেশ না থাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু অলরেডি অনেক ক্ষতি হয়েছে, আরও যত বেশি কারখানা বন্ধ হবে